মানুষ যেখানে হিন্দু সেখানে ওই 17% মানুষ হয়তো ইসলামে দাঁড়িয়েছে, তারা কি করে ওই 82%-এর ধর্মকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে নেপাল কিন্তু ঘোষিত হিন্দু রাষ্ট্র। নেপালের রাজবংশের ওই মানে দুঃখজনক হত্যাকাণ্ডের পরে যে পরিবর্তনটা নেপালে এসেছে, সেখানে কিন্তু রাজনৈতিক সুস্থিরতা না আসার অন্যতম কারণ হিসেবে আমি মনে করি যে সেখানে কিন্তু কখনোই প্রকৃত গণতন্ত্র আসেনি। এক সময়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে যে নাশকতা এক্সপোর্ট করার যে সিস্টেম, সেটা নেপালকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে অনুপ্রবেশকারী যাদের দ্বারা নেপাল আজকে এতটা বিপর্যস্ত, তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেপালি মানুষজন তাদেরকে দোষী সাব্যস্ত করে এরা আরো বেশি বিপদে পড়ছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, নেপালের সম্প্রদায়গত উত্তেজনা এবং অস্থিরতার পেছনে বিগত সরকারগুলোর নীতি ও অনুপ্রবেশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি কতটা দায়ী বলে আপনি মনে করেন? পুরোটাই দায়ী। তার কারণ হচ্ছে নেপাল একটি ছোট্ট রাজ্য এবং মানে স্থলবেষ্টিত, সুতরাং তার স্থায়িত্বের প্রশ্নে তার দুপাশের যে বড় রাষ্ট্র দুটি ভারত এবং চীন, তাদের সঙ্গে সহাবস্থান এবং তাদের অ্যাকচুয়ালি একটা জোটহীন নীতি নেওয়াটাই ছিল সবচেয়ে যুক্তিযুক্ত। কিন্তু এটা লক্ষ্য করা গেছে গত প্রায় 15-20 বছর ধরে নেপালের মানে জাতীয় রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে। এবং শর্মা ওলির সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি, তার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের অত্যন্ত নিবিড় ঘনিষ্ঠতা, যেটা সংবাদে রিপোর্টেড হয়েছিল, সেটা কিন্তু শর্মা ওলির বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে কে প্রভাবিত করেছে বলেই মনে হয়। এবং তখন থেকে জানি না কেন যে সেখানে অনুপ্রবেশ বিভিন্ন রকমভাবে বাড়তে থাকে। ভারতীয় নাগরিকদের এবং ভারতীয় বংশোদ্ভূত মদেশীয়দের ওপরে অনৈতিক এবং মানে বেআইনি অত্যাচারও বাড়তে থাকে। তার একটা ন্যাচারাল রিপারকাশন হয়, সেটাও বারবার হয়েছে। এবং যার ফলে নেপালের অর্থনীতি, যেটা চীন এবং ভারতের তাদের সঙ্গে সখ্যতার ওপরে স্থিতিশীল থাকার কথা, সেটাও অস্থিতিশীল হয়ে ওঠে। এবং সেইভাবে চলার পরে যখন সমাজ জীবনে অর্থনীতি এবং আইন শৃঙ্খলার কারণে অস্থিরতা নেমে এলো, সাধারণ নেপালি মানুষদের মধ্যে মানে এই শর্মা ওলির জনপ্রিয়তা হ্রাস পেল। তারপরে সেখানে বিভিন্ন বিক্ষোভ আন্দোলন, এগুলোর মাধ্যমে সরকার পরিবর্তন হলো। প্রচণ্ডর ক্ষেত্রেও আমরা একই রকম দেখেছি। তার সঙ্গে বিশেষ করে এই ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেম একটা অ্যাডিশনাল পয়েন্ট এসে গেল। এবং পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী দলবল লোকজন, তারা পাকিস্তান থেকে ভারতে আসার করিডোর হিসেবেও নেপালকে ব্যবহার করেছে, এগুলো ধরা পড়েছিল। এবং ক্রমশ এই ধরনের ব্যবহারের পরে
যখন আবার পরিবর্তন হলো, তখন নেপালের সরকার বুঝতে পারল যে কোনো শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধাচরণ করে কিন্তু বেশি দিন থাকা যাবে না। তারপরে তারা যেটা করলো সেটা হচ্ছে সেই সরকারকেও ভেতর থেকে অস্থির করে তোলা হলো, অবভিয়াস রিজনে। কেন কি, যে দেখো ভারতবর্ষেও যেমন হয়, বিরোধীরা সব ডিসকন্টেন্টেড হয়ে আছে, এবং একজন প্রতিবেশী যদি বড় রাষ্ট্র আমাকে ইন্ধন দেয় যে আমি তোমাকে রিসোর্স দিচ্ছি, আমি তোমাকে সব কিছু দিচ্ছি, তুমি এর বিরুদ্ধাচরণ করো, যেটা নেপালের রাজবংশের ওই মানে দুঃখজনক হত্যাকাণ্ডের পরে যে পরিবর্তনটা নেপালে এসেছে, সেখানে কিন্তু রাজনৈতিক সুস্থিরতা না আসার অন্যতম কারণ হিসেবে আমি মনে করি যে সেখানে কিন্তু কখনোই প্রকৃত গণতন্ত্র আসেনি। এমনকি তাদের নির্বাচনেও একটা বড় রিপ্রেজেন্টেশন, প্রতিনিধি সিলেকশন, সেটা কিন্তু ইলেকশনের থেকে সিলেকশনের ওপরে বেশি নির্ভর করে। এবং সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতাদের লোভ, এর অবিসম্বাদী ফলশ্রুতি হচ্ছে সেখানকার জনজীবনে অসন্তোষ এবং রাজনৈতিক পরিবর্তন। বর্তমানে যে তথাকথিত জেন জেড এর আন্দোলনের ফলে ক্ষমতার পরিবর্তন সাম্প্রতিককালে যখন হলো, তখন দেখা গেল যে তারা বিদেশি অর্থ সাহায্য, লজিস্টিক সাপোর্টে পূর্ণ হয়ে ওই জেন জেড দের একজন রিপ্রেজেন্টেটিভকে আসনে বসিয়ে দিল। আর ন্যাচারালি আমাদের এই উপমহাদেশে ওপরে যে বিদেশি শক্তিগুলো, আমি নাম করেই বলতে পারি, ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকা সন্ত্রাসবাদ ভারতে এক্সপোর্ট করার পরিকল্পনা একমাত্র উপজীব্য পাকিস্তানের, এবং ভারতের বিভিন্ন প্রান্তে গোলমাল লাগিয়ে রেখে তার ফয়দা তোলা চীনের, এই তিন শক্তি নেপালের বর্তমান নেতৃত্বকে যে মদত দিল, সেই মদতে আসলে যেটা হয় আর কি, দেখো তুমি যদি একটা মানে ফুসো জিনিস হও, তুমি যদি, তোমার যদি ভেতরে কোনো গুণ না থাকে, তোমাকে পাম্প করলে পরে তুমি বেলুনের মতো ফুলে উঠবে, কিন্তু পাম্পটা একটু বেশি হয়ে গেলে কি হয়, বেলুনটা ফেটে যায়। এখানেও কিন্তু তাই হচ্ছে, এবং বারবার এই পরিবর্তনগুলো হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে এই লোভী এবং অপদার্থ নেতৃত্ব। এই যে বর্তমান নেতৃত্ব, তারা ভারতবর্ষে যে মানচিত্র, সেটাকে তাদের সরকারি নথি, সরকারি এতে মুদ্রাতে ভুলভাবে দেখাচ্ছে। এটা তো অন্য দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করা। এবং যে দেশগুলোর কথা বললাম, যারা পেছন থেকে তাকে মদত দিচ্ছে, কোনো একটা দেশের ক্ষমতা নেই যে ভারতবর্ষের বিরুদ্ধে সরাসরি দাঁড়াবে। সেই জন্য নেপালের মতো একটি ছোট শান্তিপ্রিয় হিন্দু প্রধান, সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু প্রধান, ওখানে খুব সম্ভবত বোধহয় 82% হিন্দু আছে। তো সেই দেশকে সাম্প্রদায়িক এবং সংস্কৃতিগত বিভেদের মাধ্যমে ভারত বিদ্বেষী করে তোলার যে চক্রান্ত, সেই চক্রান্তে যখন নেপালি রাজনৈতিক নেতৃত্ব পা দিয়ে ফেলেছে, তখন থেকেই নেপালের দুর্দশা শুরু। কোথাও কি এই যে রাজনৈতিক ফায়দা বা আঞ্চলিক সমীকরণের কারণে নেপালে যে পূর্ববর্তী সরকারগুলো যে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ মানে করেছিলেন, বা এর কারণ কি হতে পারে? এই নিয়ে আপনার বিশ্লেষণ কি হতে পারে? দেখো, এটা তো হতেই পারে, এটা তো ওয়ান অফ দা বড় কারণ। আমি তো তোমাকে বললাম যে এক সময়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে
যে নাশকতা এক্সপোর্ট করার যে সিস্টেম, সেটা নেপালকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা একটা বড় কারণ, এবং সেই সুযোগটা কিন্তু সমস্ত সুযোগ সন্ধানী মিসক্রিয়েন্টসরা নেবে, এবং তারা নেপালে অবাধ প্রবাসের সুযোগকে ব্যবহার করেছে, অবাধ প্রবেশের সুযোগ। যে ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি অনিয়ন্ত্রিত এই যে অভিবাসন এবং জনমিত্তিক যে পরিবর্তনের ফলে যে সামাজিক এবং সাংস্কৃতিক সংকট তৈরি হয়েছে, নেপালের বর্তমান পরিস্থিতি কি এই মানে সেই একই সংকেত দিচ্ছে? নেপাল কি এই ঘটনাকে দেখে শিক্ষা নেবে? না, শিক্ষা তো নিচ্ছেই না, বরঞ্চ উল্টোটা করছে। তার মানে কি, দেখো ওখানে যে নেপালে যে সাম্প্রতিক ধরো একটা ঘটনা ঘটলো, যে হিন্দু মন্দির, হিন্দুদের ওপরে যে আঘাত নেমে এলো, সেটা কিন্তু ইসলামীদের দ্বারা। নেপালে কিন্তু ইসলামী জনসংখ্যা অত্যন্ত নগণ্য ছিল। এই যে পূর্ববর্তী সরকারগুলোর যে নীতি, যার ফলে সেখানে ইসলামী যারা বেশিরভাগই হচ্ছেন দুষ্কৃতকারী, এবং যাদেরকে তাদের দেশ থেকে দুষ্কৃতি ঘটানোর জন্যই পাঠানো হচ্ছে, তাদের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাওয়ায় এবং ভারতবর্ষ সেই দিকে অনেক কশাস থাকায়, ভারতবর্ষের সে অভিজ্ঞতা আছে, সেটা থাকার জন্য তারা কিন্তু কখনোই ভারতবর্ষে খুব একটা সুবিধে করতে পারছে না। কিন্তু যে দুষ্কৃতি, সে দুষ্কৃতি কার্য করবেই, হ্যাঁ, যার ফলে নেপালে তারা করছে, এবং এর খেসারত নেপালিদের দিতে হচ্ছে। একই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, পূর্ববর্তী সরকারগুলো এই তাদের বর্তমান দুরবস্থাকে আরো বেশি অ্যাগ্রাভেট করেছে। কিভাবে? যে তারা ওই সময় আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে, যে আমাদের এই পূর্বক্ষেত্র, পূর্ব পশ্চিম ক্ষেত্রের যে ভারতীয়রা সেখানে নেপালে গিয়ে তাদের সাংস্কৃতিক পারিবারিক মেলবন্ধন ঘটিয়েছিল, যাদেরকে সেখানে মদেশীয় বলা হয়, সেই মদেশীয়দের বলছে যে তোমাদের সংখ্যা বেড়ে গেছে বলেই গোলমাল, তোমরা চলে যাও। মানে এই যে অনুপ্রবেশকারী, যাদের দ্বারা নেপাল আজকে এতটা বিপর্যস্ত, তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেপালি মানুষজন তাদেরকে দোষী সাব্যস্ত করে এরা আরো বেশি বিপদে পড়ছে। একটা জিনিস দেখো, ভারতবর্ষের আজকে জনমানুষ, বিশেষ করে এই জেন জেডের মধ্যে ভুল ইতিহাস পড়িয়ে কি করা হয়েছে, মুঘলদের মহান করা হয়েছে। হ্যাঁ, মুঘলদের মহান করা হয়েছে, আর ভারতবর্ষের যথার্থ ভারতীয়দের করা হয়েছে, তোমার কি বলে, এই খারাপ জায়গায় একটা, তারা খুব ইনসিগনিফিক্যান্ট কৃতদাসের মতো ব্যবহার করা হচ্ছে। এই এই জায়গাগুলোকে কিন্তু এক্সপ্লোর করা হয়নি। তারা বলছে যে মুঘলরা নাকি ভারতীয় ঐতিহ্য, ভারতীয় রক্তে মিশে গেছে। তাই কি? তাদের কজন ভারতীয় ভাষায় কথা বলে, ভারতীয় ধর্মাচরণ করে, কিন্তু মদেশীয়দের ক্ষেত্রে দেখো, তারাও হিন্দু, তারাও পশুপতিনাথ মন্দিরে খাঁটি নেপালিদের মতোই পুজো করে, কিন্তু যাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে সেই চাইনিজ এবং তোমার বিশেষ করে ইসলামী যে মানে অনুপ্রবেশকারী, তারা তো এর বিরোধিতা করে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, নেপাল তার নিজের মানুষদের ওপর, যারা ভারত থেকে, আসলে ভারত নেপাল তো একসময় একই ছিল, এখানকার মানুষ ওখানে যেত এবং ধর্মটাও তার এক ছিল। না হলে একটা জিনিস বুঝে দেখো, যে 82% মানুষ যেখানে হিন্দু, সেখানে ওই 17% মানুষ হয়তো ইসলামী দাঁড়িয়েছে। তারা কি করে ওই 82%-এর ধর্মকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে নেপাল কিন্তু ঘোষিত হিন্দু রাষ্ট্র? এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেপালি এই যে পরপর রিসেন্ট পাস্ট এবং প্রেজেন্ট যে নেতৃত্ব, তাদের মানে আকাশচুম্বী লোভ, অসততা এবং নিজের ধর্ম, নিজের সমাজ, নিজের দেশের প্রতি পুরোপুরি অকৃতজ্ঞ থাকা, এগুলোই কিন্তু তাদের আজকের যে গোলমাল, তাদের দেশের আজকের যে অরাজকতা, এর জন্য দায়ী।
তার ঐতিহাসিক কারণে ভারত বহু আগে থেকে সাম্প্রদায়িক সমস্যার মোকাবিলা করে আসছে। ইতিহাস জানা সত্ত্বেও নেপাল এই মানে এর মতো দেশগুলো এই ভুল কেন করছে? এটা তো আমি আগেই জাস্ট বললাম হ্যাঁ। যে তাদের নেতৃত্বের আকাশচুম্বী লোভ এবং অসততা এবং তাদের জাতীয়তা বোধ না থাকার কারণে তাদের জাতির আজকে এই রকম বিপর্যস্ত অবস্থা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম বসতি স্থাপনের কারণে নেপালের ডেমোগ্রাফি কাঠামোতে কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? আমি তো বললাম যে দেশে হ্যাঁ। তুমি এটা মানে রাশি বিজ্ঞানের দিয়ে যদি ভাবো, যে দেশে যখন রাজতন্ত্র শেষ হলো তখন প্রায় 100% ছিলেন হিন্দু, তাদের এখনকার ফিগারে হচ্ছে 82% হিন্দু। তার মানে 17-18% অন্য ধর্মের লোকেরা এসছে, এবং তারা তাদের যে সোর্সটা এবং তাদের আনার কারণটা এটাতে প্রমাণ করে তারা কিন্তু খুব একটা ল অ্যাবাইডিং সিটিজেন নয়, তারা গোলমাল পাকানোর জন্যই এসেছে এবং তারা দুষ্কৃতকারী, এবং তাদের কাজই হচ্ছে যে হিন্দু সংস্কৃতি, হিন্দু ঐতিহ্য এগুলোকে বন্ধ করে দাও। যেই মুহূর্তে তারা প্রায় 20%-এর কাছাকাছি এসে গেল, তারা সরকারি মানে দাক্ষিণ্যে এবং অনেক ক্ষেত্রে সরকারের মানে পরোক্ষভাবে নীরব থাকার কারণে এই সব হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মের ওপরে আঘাত করতে পারছে, হিন্দুদের ওপরে অত্যাচার করতে পারছে এবং নেপালকে হিন্দু রাষ্ট্র থেকে সরিয়ে আনার প্রয়াস পাচ্ছে। নেপালের ঐতিহ্যবাহী হিমালয়ের সংস্কৃতি, অখণ্ডতা এবং সামাজিক সম্প্রীতির ওপর এই যে পরিবর্তিত ডেমোগ্রাফি, এটা কি দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে, আমার প্রভাব মনে ফেলতে হয় না, পারে? আমার মনে হয় না। নেপালের যে জনসাধারণ তাদের ওপরে আমার শ্রদ্ধা আছে। আমরা প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তার মানে এই নয় যে সেই রাষ্ট্রটা যখন আমাদের চোখের সামনে ভারত বিরোধী শক্তির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে তখন সেখানকার মানুষজন বেশি দিন এগুলোকে চুপ করে সইবে, এটা আমার মনে হয় না। ভারত নেপাল উন্মুক্ত সীমান্তের নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখে দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত অনুপ্রবেশ রোধে অবিলম্বে কি ধরনের আইনি এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয় আপনার? দেখো, এটা তো ভারত সরকার এ নিয়ে চিন্তা ভাবনা করছে। নেপালের বর্ডার এখনো সেভাবে সিল্ড নয়, এবং সেটা একটু অসুবিধাও আছে। বলছি তো, মদেশীয়দের ওখানেও সম্পত্তি আছে, পরিবার আছে, এখানেও আছে, সেরকম প্রচুর মানুষজন আছে, সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তো এগুলো বিবেচনায় রেখে এই ধরনের যে মানে ভারত বিরোধী অপপ্রচার বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই সম্পর্কে ভারত সরকার সতর্ক, এবং আমার মনে হয় নেপালের যে বর্তমান শাসক দল এবং তাদের ইমিডিয়েট পাস্ট যে পূর্বসূরীরা, তাদের স্থায়িত্ব এবং তাদের রাজনৈতিক কার্যকলাপের ফলআউটকে চিন্তা করে তারা এ ধরনের ভারত বিরোধী অপপ্রচারে নিজেদের ব্যবহার করা থেকে বিরত থাকবে, এবং জনসাধারণ তাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে দিচ্ছে। প্রতিটি এইসব যে মানে রাষ্ট্রনায়করা এসেছিলেন নেপালে, তারা কিছুদিন বাদেই রাজনৈতিক আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে।